বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের কিছুদিন পরেই রয়েছে থার্ড সেমিস্টার পরীক্ষা। তো যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, জিওগ্রাফি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং একটা স্কোরিং সাবজেক্ট। তবে আমরা স্বাভাবিকভাবে জানি যে জিওগ্রাফিতে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারে অসংখ্য প্রশ্ন রয়েছে, আর কোনো প্রশ্নকে বলা যায় না যে এই প্রশ্ন আসবে না, এবং অনেক অনেক প্রশ্ন। তো যাই হোক, তার মধ্যে থেকে আমি সমগ্র প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোলের মূল যে পার্টটা রয়েছে, অর্থাৎ আমাদের ভূগাঠনিক প্রক্রিয়া, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, জলবায়ু, বায়ুমণ্ডল, জীবমণ্ডল, আর তোমার হচ্ছে জনসংখ্যা, জনবসতি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল থেকে মোট আমি 50 কোশ্চেন উত্তর সহ এই ভিডিওতে শেয়ার করছি, এবং পরবর্তী ভিডিওতে আমি ভারতের ভূগোল থেকে আরও 50টি প্রশ্ন শেয়ার করব। এই মোট 100টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো। তবে আশা রাখবো যে এই 100টি প্রশ্ন এর মধ্যে তোমরা পরীক্ষাতে অনেক অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে। তো সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব মূল আলোচনায়। একদম প্রাকৃতিক ভূগোল ও মানবীয় ভূগোল থেকে কিন্তু 50টি স্পেশাল কোশ্চেন। প্রথম প্রশ্ন, ওয়েগনারের মতে মহাদেশের সঞ্চালনের শক্তি হল কোরিওলিস বল, বহির্জাত বল, অন্তর্জাত বল, প্লবতা এবং জোয়ারি শক্তি। তো তোমরা জানো যে মহাদেশগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েছে দুটো প্রধান শক্তির কারণে, সেটা হচ্ছে প্লবতা এবং জোয়ারি শক্তি। পরবর্তী প্রশ্ন, মধ্য আটলান্টিক রিজ কী ধরনের প্রমাণ দেয়? প্লেট সঞ্চারণ, আগ্নেয়গিরির উদ্গীরণ, সমুদ্র বিস্তৃতি নাকি উপসঞ্চয়? উত্তর হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতি। পরবর্তী প্রশ্ন, ওয়েগনারের মহাসঞ্চারণ তত্ত্ব প্রথম কোন সালে প্রকাশিত হয়েছিল? প্রথম কোন সালে? 1905, 12, 20, 30? উত্তর হচ্ছে 1912 খ্রিস্টাব্দে। কি বললাম? 1912 খ্রিস্টাব্দে প্রথম কিন্তু মহাসঞ্চারণ তত্ত্ব প্রকাশ হয়েছিল। ওয়েগনারের মহাসঞ্চারণ তত্ত্ব অনুযায়ী সমস্ত মহাদেশ একসময় একত্রে মিলিত অবস্থায় ছিল। সেই সুপার মহাদেশের নাম কি ছিল? লরেশিয়া, প্যানজিয়া, গন্ডোয়ানা নাকি ইউরেশিয়া? তো উত্তর হচ্ছে প্যানজিয়া। আর আরেকটা ছিল যেটা পাশেরটা প্যান্থালাসা। তারপরে প্রশ্ন চলে আসি, মহাসঞ্চারণ তত্ত্ব প্রমাণের জন্য ওয়েগনার কোন প্রমাণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন? জলবায়ুগত প্রমাণ, জীবাশ্ম প্রমাণ, ভূতাত্ত্বিক প্রমাণ নাকি সমুদ্র স্রোতের প্রমাণ? প্রশ্নটা বুঝে উত্তর করবে সবসময়। মহাসঞ্চারণ তত্ত্বের প্রমাণের জন্য ওয়েগনার কোন প্রমাণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন? মহাসঞ্চারণ তত্ত্ব প্রমাণের জন্য ভূতাত্ত্বিক প্রমাণকে, জিওলজিক্যাল এভিডেন্স। পরবর্তী প্রশ্ন, ওয়েগনারের তত্ত্ব অনুযায়ী প্যানজিয়া ভেঙে দুটি প্রধান অংশে বিভক্ত হয়েছিল। প্যানজিয়া ভেঙে দুটো অংশ, প্রথম তো তোমার প্যানজিয়া আর প্যান্থালাসা দুটো অংশ হলো, জলভাগ আর স্থলভাগ। এবার বলছে এই প্যানজিয়া প্রথমে দুটো অংশে ভাঙে। কি কি সেই দুটো অংশ? হচ্ছে দুটো ভাগ, সেটা হচ্ছে একটা হচ্ছে লরেশিয়া আর একটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। পরবর্তী প্রশ্ন, নদী তার বহন ক্ষমতা কমে গেলে কি সৃষ্টি হয়? গিরিখাত, বালিচর, জলপ্রপাত নাকি উপত্যকা? উত্তর হচ্ছে বালিচর। বহন ক্ষমতা যখন কমে যায় নদী তখন কি করে? এরকম ছোটো 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 করে নুড়ি কাকড় জমানো শুরু করে, এবং নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এরকম জায়গা জুড়ে বালিচর গঠিত হয়। হিমবাহের পুঞ্জিত ক্ষয়ের ফলে কোন ভূমিরূপ সৃষ্টি হয়? মোরেন, গিরিখাত, কাস্ট গুহা নাকি প্লাবন ভূমি? উত্তর হচ্ছে মোরেন। নদীর মুখে পুঞ্জিত ক্ষয়ের ফলে কি সৃষ্টি হয়? নদীর মুখে পুঞ্জিত ক্ষয়ের ফলে কি সৃষ্টি হয়? গিরিখাত, ডেল্টা মানে হচ্ছে বদ্বীপ, ল্যাগুন নাকি হিমবাহ? উত্তর হচ্ছে ডেল্টা। পরবর্তী প্রশ্ন, ভৌমজলে রাসায়নিক ক্ষয়ের ফলে কোন ভূমিরূপ সৃষ্টি হয়? রাসায়নিক ক্ষয়ের ফলে ভৌমজল যদি ভেতরে ক্ষয় করে তাহলে কি হয়, কি সৃষ্টি হয়? পোনর আমরা পড়েছি, মনে করে দেখো। কাস্ট উইন্ডো, তারপরে কাস্ট গুহা, সে জায়গায় ওই যে গর্তটা, তো সেটাকে কি বলা হয়? উত্তর হচ্ছে কাস্ট গুহা বলা হয়। পরবর্তী কোশ্চেন, ভৌমজল সাধারণত কোন শিলার মধ্যে ক্ষয়কাজ সবচেয়ে বেশি সক্রিয়? ক্ষয়কাজে সবথেকে বেশি ক্ষয়কাজ করে? এটা তো একদমই সহজ প্রশ্ন। গ্রানাইট, ব্যাসল্ট, চুনাপাথর নাকি শেল? তো এই প্রশ্নটার উত্তরটা আমি দেবো না, একদম খুবই সহজ টাইপের প্রশ্ন রয়েছে, এটার উত্তর তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে আসি, ভৌমজলের পুঞ্জিত ক্ষয়ের ফলে গুহার ছাদের নিচে যে ঝুলন্ত আকৃতি তৈরি হয় তাকে কি বলে? তো ওপর থেকে যদি নিচের দিকে নামে, আর একটা হচ্ছে নিচের থেকে ওপর দিকে। তো ওপর থেকে নিচের দিকে যদি সোজাভাবে নামে তখন তাকে কি বলা হয়? স্টালাকটাইট। আর নিচের দিয়ে উঠলে স্টালাকমাইট। যদি হেলে অবস্থান করে হেলিকটাইট, যদি এদিকে হেলে অবস্থান করে হেলিকমাইট, তাই তো? তাহলে উত্তরটা কী হবে? স্টালাকটাইট। গুহার মেঝেতে ভৌমজলের খনিজ পুঞ্জীভবনের ফলে যে স্তম্ভ সদৃশ্য আকৃতি তৈরি হয় তাকে কি বলে? এবার নিচের দিকটা, তাহলে নিচের দিকটা কী হয় বললাম? স্টালাকমাইট বলা হয়। পরবর্তী প্রশ্ন, কাস্ট অঞ্চলে ভূমি হঠাৎ নিচে বসে গেলে যে গর্তের সৃষ্টি হয় তাকে কি বলে? কাস্ট অঞ্চলের প্রথমে ছোট গর্ত, সেটাকে হচ্ছে সিঙ্কহোল, আর একটু বড় টাইপের হলে তখন তাকে বলা হয় সোয়ালো হোল, তো সেটাকে কি হবে? সিঙ্কহোল বলা হয়। কাস্ট অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি? আগ্নেয়গিরি, বালিয়াড়ি, গুহা ও সিঙ্কহোল নাকি মোরেন? উত্তর হচ্ছে গুহা ও সিঙ্কহোল। পরবর্তী প্রশ্ন, কাস্ট ভূমিরূপ প্রধানত কোন প্রক্রিয়ায় গঠিত হয়? বায়ু প্রক্রিয়ায়, বায়ু ক্ষয়, রাসায়নিক ক্ষয়, হিমবাহ ক্ষয়, জোয়ার ভাটা ক্ষয়? উত্তর হচ্ছে রাসায়নিক ক্ষয় প্রক্রিয়ায়। পরবর্তী প্রশ্ন, ঘনীভবন ঘটার জন্য বায়ুর কোন অবস্থা অপরিহার্য? অতিশুষ্ক অবস্থা, শিশিরাঙ্কে পৌঁছানো, উচ্চ বায়ুচাপ নাকি উষ্ণ বায়ু প্রবাহ? উত্তর হচ্ছে শিশিরাঙ্ক।
কারণ ঘনীভবনের সংজ্ঞার মধ্যেই কিন্তু শিশির অঙ্কের বিষয়টা লুকিয়ে আছে। আচ্ছা, বায়ুমণ্ডলের ক্ষুদ্র ধূলিকণা বা ধোঁয়া যাদের উপরে জলীয়বাষ্প ঘনীভূত হয় তাদেরকে কি বলা হয়? বায়ুমণ্ডলের ক্ষুদ্র ধূলিকণা বা ধোঁয়া যাদের উপরে জলীয়বাষ্প ঘনীভূত হয় তাদেরকে কি বলা হয়? এটা কিন্তু একটা নিউ টাইপসের প্রশ্ন, উত্তর হচ্ছে নিউক্লিয়াস। পরবর্তী প্রশ্ন, শীতল রাত্রে ঘাসের পাতায় জলের ফোঁটা জমে গেলে তখন তাকে কি বলে? একদম সহজ প্রশ্ন, উত্তরটা হচ্ছে শিশির বলা হয়। পরবর্তী প্রশ্ন, ঘনীভবনের ফলে ভূপৃষ্ঠে বরফ স্ফটিক আকারে জল জমে গেলে তখন তাকে কি বলা হয়? দেখো এখানে অপশানটা কিন্তু একটু ঘোরানো আছে, তুষারপাত, তুষারকণা, তুষার নাকি শিশির। প্রশ্নটা বুঝতে হবে, ঘনীভবনের ফলে ভূপৃষ্ঠে বরফ স্ফটিক আকারে যখন জমে যায় তখন সেটাকে বলা হচ্ছে তুষার। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ঘনীভবনের উদাহরণ নয়? একদম সহজ কোশ্চেন, শিশির, কুয়াশা, তুষারপাত, বালিয়াড়ি। তো উত্তর হচ্ছে বালিয়াড়ি, বাদবাকি সবই ঘনীভবনের উদাহরণ। আচ্ছা, বিষুবীয় অঞ্চলে মানে মাঝের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় দুপুরের তীব্র উত্তাপের কারণে বায়ু উঠে গিয়ে যে বৃষ্টিপাত হয় তাকে কি বলে হয়? মানে এরকম উঠে গেল আবার বৃষ্টিপাত হলো, একদম সহজ বৃষ্টি যেটাকে বলা হয় সংবহন বৃষ্টি বলা হয়। পরবর্তী কোশ্চেন, উষ্ণ বায়ু শীতল বায়ুর সাথে সংঘর্ষ হলে যে বৃষ্টি হয়, একদিকের উষ্ণ বায়ু আর একদিকের শীতল বায়ু সংঘর্ষের ফলে যে বৃষ্টি হয় তাকে বলে, যেহেতু দুটো বায়ু সম্মুখে আসে তাকে বলা হয় সম্মুখীয় বৃষ্টি। কি বলা হয়? সম্মুখীয় বৃষ্টি। ভারতের মৌসুমী বৃষ্টি প্রধানত কোন ধরনের বৃষ্টিপাতের অন্তর্ভুক্ত? বৃষ্টি অনেক প্রকার হয়, তার মধ্যে এটাকে বলা হয় অরোগ্রাফিক বৃষ্টি। এগুলো একটু যদি ডেপথে প্রশ্ন করে তাহলে এই টাইপসের প্রশ্ন কিন্তু দিতে পারে। নেক্সট, বরফ কণার আকারে যে বৃষ্টিপাত হয় তাকে কি বলা হয়? শিশির, তুষারপাত, শিলাবৃষ্টি, কুয়াশা। বরফ কণার আকারে তুষারপাত হয়। পরবর্তী কোশ্চেন, জীবমণ্ডল বলতে কি বোঝায়? পৃথিবীর স্থলভাগ, জলভাগ, বায়ুমণ্ডল নাকি জীবের সেই স্তর যেখানে জীবের অস্তিত্ব আছে? তো উত্তরটা কী হবে? পৃথিবীর সেই স্তর যেখানে জীবের অস্তিত্ব আছে। জীবমণ্ডলের সবচেয়ে বড় একক কি? উত্তর হচ্ছে বায়োম, জীবমণ্ডলের সবচেয়ে বড় একক। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎস কি? বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎস হলো সূর্য। বাস্তুতন্ত্রের প্রযোজক কারা? উদ্ভিদ, একদম যারা সবুজ পাতার সাহায্যে সূর্যালোক থেকে খাদ্য সংগ্রহ করতে পারে। খাদ্য শৃঙ্খলের প্রথম পুষ্টি স্তরে কারা থাকে? উৎপাদক যাদের বলা হয় তাদের, প্রযোজককে। তারপরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে ঘাস, ছাগল, বাঘ এই ক্রমে ছাগল কোন স্তরের অন্তর্ভুক্ত? ছাগল, তাহলে প্রথমটা তো উৎপাদক ঘাস, তারপরেরটা প্রাথমিক খাদক, তাই তো, বা প্রাথমিক ভোক্তা আছে এখানে, তো প্রাথমিক ভোক্তা। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে কি প্রবাহিত হয়? জল, কার্বন, নাইট্রোজেন, পুষ্টিশক্তি। উত্তর হচ্ছে পুষ্টিশক্তি। নিম্নলিখিত কোনটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ? সূর্য, মাটি, জল। দেখো সূর্য হয়, ঘাস, হরিণ, সিংহ, ভেরি গুড। বাতাস হয়, পাহাড় হয়, হয় না, তাহলে উত্তর কি হচ্ছে? ঘাস, হরিণ, সিংহ। খাদ্য জল বলতে কি বোঝো? খাদ্য জল মানে একাধিক খাদ্য শৃঙ্খলের মিশ্রণ, তাই তো, সেটাকে বলা হচ্ছে খাদ্য জল। এই মাথায় আর এই মাথায় একই থাকবে। তো উত্তরটা কি হবে? একাধিক খাদ্য শৃঙ্খলের পারস্পরিক সম্পর্ক। বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা কিসের ওপর নির্ভর করে? প্রশ্নটা কিন্তু খুব ট্যালেন্টেড কোশ্চেন, উত্তর হচ্ছে খাদ্য জলের ওপর নির্ভর করে। কোনো অঞ্চলে প্রতি একক ক্ষেত্রফলে জনসংখ্যার সংখ্যা কী নামে পরিচিত? উত্তর হচ্ছে জনঘনত্ব নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনঘনত্ব কত ছিল? উত্তর 382 জন পার বর্গ কিলোমিটার। পরবর্তী কোশ্চেন, প্রতি হাজার জনসংখ্যার মধ্যে বছরে কতজন শিশু জন্ম নেয় তাকে কি বলে? বছরে কতজন শিশু জন্ম নেয় তাকে কত বলে? মানে হাজারে শিশুর জন্ম, ধরো 1000 লোকের মধ্যে, জনসংখ্যার মধ্যে শিশু হলো 5টা, এই হারটাকে কি বলা হয়? ওই হারটাকে বলা হয় জন্মহার। প্রতি হাজার জনসংখ্যার মধ্যে বছরে কতজন মারা যান সেটা ব্যবহার করা হয় কিসে? সেটাকে বলা হয় মৃত্যুহার। জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করতে হলে কি বিবেচনা করতে হয়? একদম সহজ, জন্মহার ও মৃত্যুহার। গ্রাম থেকে শহরে জনসংখ্যার স্থানান্তরকে কি বলা হয়? আন্তর্জাতিক পরিব্রাজন, নগরায়ন, অভ্যন্তরীণ নাকি গ্রামীণ পরিব্রাজন? উত্তর হচ্ছে আভ্যন্তরীণ পরিব্রাজন। ভারত থেকে বিদেশে শ্রমিকের স্থানান্তর কোন ধরনের পরিব্রাজন? এটা হচ্ছে আন্তর্জাতিক। বিদেশ মানে বাইরে চলে গেলে আন্তর্জাতিক পরিব্রাজন। কোনো দেশের জনসংখ্যা বয়সভিত্তিক বিন্যাসকে কি বলা হয়? বয়স কাঠামো। আর যদি বয়স আর লিঙ্গ দিত তাহলে বয়স লিঙ্গ কাঠামো, তাই তো। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যা পিরামিড প্রধানত কি নির্দেশ করে? বয়স এবং লিঙ্গ কাঠামোকে নির্দেশ করে। ভারতে প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যাকে কি বলা হয়? লিঙ্গ অনুপাত বলা হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যেখানে মানুষের বসতি তুলনামূলকভাবে ছড়ানো ও কৃষি নির্ভর তাকে কি বলা হয়? গ্রামীণ বসতি। তুলনামূলকভাবে ছড়ানো এবং কৃষি নির্ভর, এই কৃষি নির্ভর মানেই হচ্ছে গ্রামীণ বসতি। গ্রামীণ বসতির প্রধান বৈশিষ্ট্য কি? কৃষি নির্ভরতা। পরবর্তী প্রশ্ন, যেখানে মানুষের বসতি ঘন, শিল্প, বাণিজ্য, শিক্ষা ও পরিবহন কেন্দ্র গড়ে ওঠে তাকে কি বলা হয়? নগর বসতির বৈশিষ্ট্য সমস্ত, তো উত্তর হচ্ছে নগর বসতি।
পৌরবসতি বলতে কি বোঝো? শহর বা নগর এলাকা, কারণ পৌরবসতি মানে গ্রাম নয়, পাহাড়ি অঞ্চল নয়, মরুভূমিও নয়। লাস্ট কোশ্চেন, ভারতের আদমশুমারি অনুযায়ী কোন জনসংখ্যার ঊর্ধ্ব এলাকাকে নগর জনবসতি বলা হয়? অর্থাৎ নগর জনবসতি হওয়ার জন্য জনসংখ্যা কত লাগবে? উত্তর হচ্ছে 10,000। তো 50টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। যদি তোমাদের এরকম আলোচনা আরও প্রয়োজন হয় বা আরও কিছু দেখতে ইচ্ছা হয়, অবশ্যই কমেন্টে লিখো। চেষ্টা করবো পরীক্ষার আগে আরও কিছু কোশ্চেন সেট তোমাদের সামনে আলোচনা করার। এগুলো প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ।